নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭৪তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। এখন রাত্রি প্রায় ৯টা। ডাক্তার কার্তিক বক্সী আসিয়াছেন। তিনি আজ মঠ ও দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। সেসব তীর্থের কথা হইতেছে। শ্রীম ডাক্তারের প্রতি, কালীবাড়িতে রৌশন চৌকি আর কীর্তনটি হলে বড় ভালো হয়। কিরণবাবু নেওয়ায় যেন আমাদেরই হলো। আহা, সকলেরই মুখেই ওই কথা। ভক্তরা খুব আনন্দ করছে। আমাদেরই ইচ্ছা ওই রৌশন চৌকিটি দেখে একবার বাইরে বেড়াতে যায়, কিন্তু ওইটি দেখে। ঠাকুর কিরণবাবুর দ্বারা কত কাজ করাচ্ছেন, তার কত তপস্যা ছিল, তবেই তো কালীবাড়ির ম্যানেজ করবার ভার পেয়েছেন। আমরা প্রার্থনা করছি তিনি বহুকাল ধরে সুস্থ শরীরে মায়ের সেবা করুন। আলোগুলি দিলে বেশ হয়। রোশনা দেখবে তিনি কি করেন। কিরণবাবু কবি, তাতে আবার ভক্ত, সব চমৎকার সাজাবে। ভক্ত না হলে কি হয়? এতদিন যারা ছিল তাদের কি দায় পড়েছে, নিজেদের হলেই হলো। যোগেন, আগে এখন আমার একটি থাকবার স্থান ওখানে করে নিতে পারলেই হলো। শ্রীম, না না, এখন বিরক্ত করবেন না। একবার ঠিক হয়ে কিরণবাবু সব করুন, তারপর সব হবে ক্রমে। কিরণবাবুর সাধু সঙ্গ কত। নিজের বাড়ি যেন সাধুদেরই স্থান। সুধীর মহারাজ, কপিল মহারাজ এরা প্রায়ই থাকেন ওখানে, আর খুব গম্ভীর লোক। আমাদের মনে হয় আমাদেরই হয়ে গেল কিরণবাবু নেওয়ায়। ডাক্তার বক্সী, আপনার এই কথা মহাপুরুষ মহারাজকে বলায় তিনি বললেন, তা বই কি, আমাদেরই হলো। মায়ের সেবার কি কষ্টটাই হতো। মাকে এতদিন বলতাম, মা তুমি এখানে বেলুড়ে গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে শোও। শ্রীম ভক্তদের প্রতি, আপনারা এখন যেতে পারেন দক্ষিণেশ্বর, যেমন মঠে যাচ্ছেন ডেলি, কিন্তু রৌশন চৌকি আগে চাই। ডাক্তার, সপ্তাহে একদিন হবে। শ্রীম ভক্তরা গেলে জাগে, ভক্তে তিনি বেশি প্রকাশ। ঠাকুর বলতেন, কুঁড়ো ফেল মাছ আসবে। গভীর জল থেকে রক্তবর্ণ চক্ষু বড় রুই মাছ অর্থাৎ ভগবান দর্শন হবে। ভক্তের আকর্ষণে ভগবান জাগ্রত হন। এইমাত্র অমৃত ও বিনয় আসিলেন। রামচন্দ্র দত্ত লিখিত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত আজও পাঠ হইতেছে। টাকা মাটি, মাটি টাকা, কামিনী কাঞ্চনী সংসার, ঠাকুরের এইসব মহাবাক্যের ব্যাখ্যা চলিতেছে। এখন রাত্রি 10টা। 3 বেলেঘাটার বিশিষ্ট ভক্ত শুক্লাল ও মনোরঞ্জন কয়েকদিন হয় শ্রীমর কাছে আসেন না। ইহারা প্রায় নিত্য আসিয়া থাকেন। শ্রীম তাই তাহাদের সংবাদের জন্য ব্যাকুল হইয়াছেন।
অপরাহ্নে তাহাদের সংবাদ লইতে অন্তেবাসীকে পাঠাইয়া দিলেন। তিনি উহাদের লইয়া গাড়ি করিয়া আসিয়াছেন। এখন সন্ধ্যা 7:30। আজ 2রা অক্টোবর 1923 খ্রিস্টাব্দ, 15ই আশ্বিন 1330 সাল, মঙ্গলবার। শ্রীম দোতলার ঘরে বসিয়া আছেন। নিকটে যোগেন ও অপর একজন আছেন। বেলেঘাটার ভক্তদের দেখিয়াই বলিতেছেন, শ্রীম সকলের প্রতি। কথামৃতের প্রুফ দেখতে দেখতে একটি নূতন লাইন পেলাম আজ। এতদিন চাপা পড়েছিল। কোয়েশ্চেন হচ্ছে, কি কর্মে তাকে পাওয়া যায়? ঠাকুর বলছেন, জপ, ধ্যান ইত্যাদি অনেক কর্ম আছে, নিষ্কাম হয়ে করলে এতে তাকে পাওয়া যায়। কিন্তু আরেকটি আছে, গুরু যে কর্ম করতে বলেছেন সেই কর্মে তাকে লাভ হয়। এই কথাটি পড়েই যদুপতি বাবুর কথা স্মরণ হলো। ভবানীপুরে বাড়ি, অনেক সম্পত্তি, নানান খানা ভেবে ভেবে শেষে পাগল হয়ে গেল। অনেক কর্মে জড়িয়েছিল, ভাইরা লোক রেখে দিছিল দেখতে, নিজের বুদ্ধিতে করতে গেলেই ওই রকম। তাই গুরুবাক্য শুনতে হয়। এই যে ভবসমুদ্র, এ পার হওয়া কি নিজের সাধ্য? তার জন্যই গুরু পথ বলে দিয়েছেন, নিজের বুদ্ধিতে কুলোয় না। বুঝলেন বীরেনবাবু? শ্রীম সম্বোধন করলেন বীরেনকে, কিন্তু লক্ষ্য শুক্লালের উপরও। বীরেন কলিকাতা হাইকোর্টের অ্যাটর্নি, বাল্যাবধি শ্রীমর বিশেষ অনুগত, বয়স 30-এর উপর। আর শুক্লাল বিত্তশালী লোক, অনেক কারবার, জমিদার, বয়স 50-এর উপর, স্থূলকায়। শ্রীম ভক্তদের প্রতি। একজন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গেছেন, জিজ্ঞেস করছেন, মশাই উপায় কি? রেডি অ্যান্সার, গুরুবাক্যে বিশ্বাস। বলতেন, ওগুলো অত ভেবো না। ফর আফটার অল দিস থিংস ডু দ্য জেন্টাইলস সিক, বাট সিক ইয়ে ফার্স্ট দ্য কিংডম অফ গড। ঈশান মুখুজ্জেকে বলেছিলেন, ওসব ছাড়ো সালিশি টালিশি। ঈশান মুখুজ্জে একদিন বললেন, সবই তো এর অর্থাৎ ঠাকুরের ইচ্ছায় হয়। ঠাকুর তৎক্ষণাৎ তেমনই জোরে বললেন, এর না, এর মায়ের। অমৃত দৃঢ়ভাবে, আগে যাই বলুন, সবই গুরুর ইচ্ছায় হয়। শ্রীম অধিকতর দৃঢ়ভাবে, তা হয়, কিন্তু আবার নিজের বুদ্ধিতে করতে গেলেই যত মুশকিল। মন মুখ এক করে সবই গুরুর ইচ্ছায় হয়, এ কথা বলা অনেক দূরের কথা। মনে আছে, নিজের ইচ্ছা আর মুখে বলা গুরুর ইচ্ছা, এতে হয় না। যতদিন না মন মুখ এক হচ্ছে, ততদিন গুরুবাক্যে বিশ্বাস করে তা পালন করতে চেষ্টা করা উচিত। আর প্রার্থনা, প্রভু আমায় গুরুবাক্য পালন করবার শক্তি দাও। প্রভু জগৎবন্ধুর ভক্তগণ আর্মহার্স্ট স্ট্রিট দিয়া নগর সংকীর্তন করিয়া দক্ষিণ দিকে যাইতেছেন। একটি ভক্ত উহা দেখিয়া শ্রীমকে আসিয়া বলিলেন। শ্রীম রাস্তার দোতলার বারান্দায় দাঁড়াইয়া দর্শন করিতেছেন। ভক্তগণ করতাল সংযোগে গাহিতেছেন, হরিবোল হরিবোল, জয় জগৎ বন্ধু বল। শ্রীম ভক্তদের প্রতি, করবে না, তিনিই তো সব গুরুরূপে ছড়িয়ে আছেন। হবে না নানা সম্প্রদায়? তোমার কাছে ভালো লাগে না বলে কি তাদের কাছেও ভালো লাগবে না? সকলেই একজনকে ডাকছে। নিজের মতের সঙ্গে না মিললেই কি মিথ্যা হয়ে যাবে সব? সব বাড়িতেই বলে, আমার মায়ের যা আদর এমনটি আর কোথাও নাই। এ বাড়িতে সে বাড়িতে সকলেই এই কথা বলে, অর্থাৎ যার যারটি তার তার নিকট খুব ভালো। তা বলে অন্যটি খারাপ তা নয়। আর নাক ছিটকালে হবে না। তারা প্রভু জগৎবন্ধুর কাছে বসেছে, অত আদর পেয়েছে, বলবে না জয় জগৎবন্ধু? তারা কি আর ভুল বলে? সবই সত্য। যার যেমন আধার ততটুকু সে পায়। স্কোয়ার পাত্রে জলের আকার স্কোয়ার, আবার রম্বাস, রেক্টেঙ্গুলার, যেমন আধার তেমনই আকার, ততটুকুই ধরে। কারো দোষ নাই এতে। যিনি শ্রীমকে ডাকিয়া আনিয়া এই দৃশ্য দেখাইতেছেন, তাহাকে লক্ষ্য করিয়াই যেন এই কথাগুলি বলিলেন। তাহার ভিতর কি কোনো বিদ্বেষ ভাব প্রচ্ছন্ন ছিল? ভক্তটি বুঝি ভাবিতেছেন, শ্রীমর মহামূল্য উপদেশ, সকলেই একজনকে ডাকছে। 4 পরদিন শ্রীম ওই ঘরেই বসিয়া আছেন। কাছে যোগেন, মণি প্রভৃতি ভক্তগণ বসিয়া আছেন। সন্ধ্যা
7:30। বেদান্ত সোসাইটি হইতে জগবন্ধু ফিরিয়া আসিয়াছেন। অল্পক্ষণ মধ্যে স্বামী সদ্ভাবানন্দ, ছোট নলিনী, বিরিঞ্চি কবিরাজ, বড় জিতেন, মনোরঞ্জন, বিনয় ও ডাক্তার আসিয়া উপস্থিত হইলেন। সদ্ভাবানন্দজির সঙ্গে বিদ্যাপীঠের কথা হইতেছে। দেওঘরের নূতন জমির দানপত্র রেজিস্ট্রিতে একটু প্রতিবন্ধক পড়িয়াছে। ইনি বিরক্ত ও ক্লান্ত হইয়া গিয়াছেন। হতাশভাবে শ্রীমর সহিত এইসব কথা কহিতেছেন। শ্রীম তাহাকে নানাভাবে বুঝাইয়া উদ্দীপ্ত করিতেছেন। শ্রীম স্বামী সদ্ভাবানন্দের প্রতি, এসব আর বেশি কি, এরই নাম কর্মকাণ্ড। বাধাবিঘ্নের জন্য পূর্ব থেকেই প্রস্তুত হয়ে থাকা উচিত। ডিফারেন্ট প্রকৃতির সহিত ডিল করতে হয় কি না? পরোপকার, সেবা, এসব কি মুখের কথা? এসব প্রতিবন্ধক ভালোর জন্যই হয়। এতে নিজের মান অভিমান চূর্ণ হয়। তখন যথার্থ নিষ্কাম ভাব জাগ্রত হয়। করতে গেলে এইসব বাধাবিঘ্ন না করেও থাকতে পারা যায় না। এই অবস্থায় ঠিক সেবার ভাব আসে। অনাসক্ত হয়ে তখন করে। এই রূপে কাজ করতে করতে চিত্ত শুদ্ধ হলে তাতে মন যায় তখন। সমকারণম উচ্যতে। তখনও কাজ করে তাতে অত বিচলিত হয় না মন। আগে থেকেই প্রস্তুত থাকে সব বাধা বিঘ্নের জন্য। তার নাম নিয়ে তাতে মন যুক্ত রেখে প্রাণপণ করে যায়। লাভ হোক বা লোকসান হোক, সেদিকে অত খেয়াল থাকে না। খেয়াল থাকে তার উপর। তুমি ওদের কাছে মোটেই গেলে না, কথা কইলে না। ওদের কাছে বসো, কথা কও, পান তামাক খরচ করো। হাস্য। ওতে দোষ নেই। সাধু সাধুকে বলবে, এতে দোষ নেই। স্বার্থের জন্য করলে দোষ হয়। এখানে তো সেসব বালায় নেই। বিদ্যাসাগর মশাই বলতেন, ভাই ভাই ঝগড়া করে কেউ কারোর সঙ্গে কথা কইবে না। এ কি? ওদের বুঝিয়ে বলো। ওদের হয়তো আইডিয়া নেই কত কষ্টে এই জমিটি জোগাড় করেছ। এদের বললে দোষ নেই, যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে নয়। শরীর ক্লান্ত হয়ে পড়েছে খেটে খেটে। কিছুদিন বিশ্রাম করো, তারপর না হয় আবার চেষ্টা করো। যারা জমি দিচ্ছে তাদের বলো কয়দিন পর রেজিস্ট্রি হবে। এখন একটু অসুবিধা আছে। কাজ করতে হয় নিজেকে অকর্তা জেনে কর্তার মতো, রজগুণের দরকারি পোশাক গায়ে দিয়ে। অনেকেই সত্যগুণ বুঝতে পারে না। রজগুণের আবরণ তাই দরকার। এলাহাবাদে একজন খুব ভালো উকিল ছিলেন, খুব স্কলার, কিন্তু প্রভুত্ব পরায়ণতা নাই বলে হাইকোর্টের জাজ হতে পারলেন না। ইন্ডিভিজুয়ালিটি একটু থাকা ভালো। কত কাণ্ড করে এই কাজটি করেছ। এ বিদ্যাপীঠের কথা হচ্ছে। এখন এইটুকুতে মন খারাপ করো না, চেষ্টা করো। জমি রেজিস্ট্রি হয়ে যাবে। এ তো ঘরের কথা। শ্রীম ও ভক্তগণ গাহিতেছেন, গুরুপদ ভরসা করো ইত্যাদি। রাত্রি 10টা। 5। এখন সন্ধ্যা 7টা। দোতলার সিঁড়ির ডান দিকের ঘরে শ্রীম পূর্বাশ্ব বসিয়া আছেন মাদুরে। পাশে অন্তেবাসী। শ্রীম একা আগমনী গাহিতেছেন। অন্তেবাসীও পরে যোগদান করিলেন। গান। এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না। বলে বলুক লোকে মন্দ, কারো কথা শুনব না। যদি আসেন মৃত্যুঞ্জয়, উমা নিবার কথা কয়। মায়ে ঝিয়ে করব ঝগড়া, জামাই বলে মানব না। গান। জীবন বল্লভ তুমি দীন শরণ হে, প্রাণের প্রাণ তুমি ও প্রাণ রমণ হে। সদানন্দ শিব তুমি শঙ্কর শোভন, সুন্দর যোগীজন চিত বিমোহন। এবার মণি, যোগেন, বীরেন আর বউবাজারের 2-3 ভক্ত গৃহে প্রবেশ করিলেন। অল্পক্ষণ মধ্যে অমৃত, বড়জিতেন ও রমণী আসিলেন। তারপরই ডাক্তার, বিনয় আসিয়া উপস্থিত হইলেন। শ্রীম ঈশ্বরীয় কথা আরম্ভ করিলেন। শ্রীম যুবকের প্রতি। আমরা ঠাকুরের একটি গুচ্ছ কথা ভাবছিলাম। একদিন অনেকগুলি ভক্ত বসে আছে। হঠাৎ ঠাকুর বললেন, 14 বীর্য বেরিয়ে যাওয়া বরং ভালো, তবুও স্ত্রী সঙ্গ না হয়, ছেলে না হয়। আবার বলেছিলেন, ও দেশে অর্থাৎ কামারপুকুরে লাহাদের বাড়িতে জমিদারি থেকে গুড়ের নাগরি আসে। সারা বছর চলে ওই গুড়ে। নাগরির নিচে ফুটো করে দেয়,
তার নিচে মাটিতে একটা গামলা বসিয়ে রাখে। সব রস ওতে পড়ে যায়, বাকিটা মিছরি হয়ে থাকে কলসিতে। তেমনি বেরিয়ে যায় যাক বীর্য। তাঁর দিকে মন থাকলে ওতে কিছু হয় না, যা থাকে মিছরি। আরও সব অন্যের দোষে হয়, কিন্তু স্বেচ্ছায় তা নয়। স্বপ্নে টপ্নে হয় হোক, স্ত্রী সঙ্গ না হয়। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৭৪তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।